নয়, অমর্ত্য সেন একজন সুশিক্ষিত মানুষ হিসেবে এই স্টেটমেন্টটা কেন দিচ্ছেন না যে আমি দেশের নাগরিক, সংবিধান অনুযায়ী আমাকে ডেকেছে, প্রপার কারণে কাগজটার মধ্যে লেখা আছে, আমি যাব, ফেস করব, যেমন সাধারণ মানুষ ফেস করছে। সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা তাদের রুজি রোজগার সমস্ত ত্যাগ করে দেশের স্বার্থে সংবিধান রক্ষার্থে লাইনে দাঁড়িয়ে শুনানিতে অংশগ্রহণ করছে। তিনি কেন করছেন না? মমতা ব্যানার্জি এসআইআর ইস্যুটার মধ্যে মানুষকে খেপানোর একটা মাধ্যম পেয়ে গেছে। এতে তার দুটো লাভ, যে এই ছকে খেললে পরে আমার এক ঢেলে অনেকগুলো পাখি মারা হবে। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, তার দল বলে দিয়েছে, এসআইআর এর মাধ্যমে মুসলিমদের নাম কেটে দেওয়া হবে, দলিতদের নাম কেটে দেওয়া হবে, আদিবাসীদের তাড়িয়ে দেওয়া হবে। এসআইআর তৃণমূলের লোকদের বেছে বেছে ডাকা হচ্ছে। দেবাংশু কিংবা অনির্বাণ ব্যানার্জি, এরা যে মুখপাত্র, তারা কি মানে নিজেকে মনে করেন ভারতবর্ষের সংবিধানের ঊর্ধ্বে? 52 থেকে 56, 57, 61, 65, 66, 83 থেকে 84, 87 থেকে 89, 92, 93, 95, 2002, 2003, 2004 ধারাবাহিক যে ভারতবর্ষে এসআইআরগুলো হয়েছে, কোথাও ইতিহাস বলে কোনোদিনও কোনো পলিটিক্যাল পার্টি পায়ে পা রেখে ঝগড়া করা, নির্বাচন কমিশনের আধিকারিকদের কাজ করতে দেব না মারা, আঘাত করা, অবজারভারদের চট থাপ্পড় মারা, কাজ না করতে দেওয়া, নির্বাচন কমিশনের অর্ডারকে না মানা, একটা উদাহরণ নেই। মমতা ব্যানার্জি বিরোধী দলের নেত্রী থাকাকালীন এই নির্বাচন কমিশনের সংস্কারের জন্য সবচেয়ে বেশি লড়াইটা তিনি করেছেন। সুপ্রিম কোর্টের অর্ডার মেনে এখনো পর্যন্ত রাজ্য পুলিশ প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করতে পারেনি, কেন এই আলোচনাটা হয়? এত বড় অগ্নিসংযোগ হলো কলকাতার বুকে, যতুগৃহ কলকাতা, ফায়ার অডিট হয় না দিনের পর দিন। তাদের দমকল মন্ত্রী কি একজন আছেন, বেতাজ বাদশা, যার সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে প্রশাসনিক বৈঠকে, তুমি তো সল্টলেকের জমি পয়সার বিনিময়ে বেআইনি লোকদের বসিয়ে চলেছে। আমরা চোরজমিত্তিতে 1 নম্বরে। এখন বাঙালিকে শুনতে হয়, সব বাঙালি তো চুরি করে না, কিন্তু বাঙালির সাথে জুড়ে দিয়েছে চোর তকমাটা। এখন তো শুনছি কেন্দ্রীয় এজেন্সির থেকে ফাইল ডাকাতিতেও বাঙালি 1 নম্বরে। তৃণমূল সবসময় নন পলিটিক্যাল ইস্যুগুলো যেটা তাদের ফেভারের, সেগুলোকে উপরে তোলে, পলিটিক্যাল ইস্যু বা তাদের চুরি জোচ্চুরি ব্যর্থতাগুলোকে নিচে রাখার চেষ্টা করে বিভিন্ন জায়গায়। কিছু ইস্যু না থাকলে কল্যাণের সাথে লেগে গেল দলের ভিতরে বাগবিতণ্ডা, কল্যাণ আক্রমণ করলো অমুককে, কল্যাণ আক্রমণ করলো আরেক এমএলএকে, মহুয়ার সাথে লেগে গেল কল্যাণের পায়ে পা রেখে ঝগড়া। মানে আমরা সারাদিন এইসব নিয়ে ব্যস্ত থাকবো। কিংবা পিতৃদাহ, তার মানে তৃণমূলের সর্বভারতীয় তথাকথিত সর্বভারতীয় সম্পাদকের পিতৃদাহ নিয়ে আমরা কয়েকদিন কত বাইট নষ্ট করলাম। এগুলো তৃণমূল করে। আজকে এসআইআরটা তৃণমূলের একটা শিখণ্ডী। কেন আমি তোমায় বলছি, এসআইআর হওয়াতে এই যে এসআইআরের টেনিওরে 12টা-13টা রাজ্যে এসআইআর চলছে, বিহারে হয়ে গেছে, কোনো রাজ্যে তুমি শোনোনি হাইকোর্টের সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, মামলা করার অধিকার ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের আছে, এবং সেটা শুনানি চাওয়া না চাওয়া, সেটা যে কোনো অথরিটির বিরুদ্ধে হোক, সেটা সুপ্রিম কোর্টের রায় মানে হাইকোর্টের রায় পছন্দ না হলে তুমি উচ্চ আদালতে যাবে, এটা আছে। কিন্তু কোথাও শুনেছ যে হামলা, নট মামলা, তৃণমূল শুধু মামলা করছে না, হামলা, নতুন নতুন ইস্যু। আচ্ছা বল, দেবাংশু বা তার এন্টায়ার টিমটা প্রথমে বলে বসলো যে বেছে বেছে তৃণমূলের লোকদেরকে নাকি ডাকা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, স্বপন দাশগুপ্ত বিজেপির নেতা, তাকে ডাকা হয়েছে। ময়ূক রঞ্জন একটা চ্যানেলের সঞ্চালক, তাকে ডাকা হয়েছে। তিনি তো নিশ্চয়ই কেউ আঙুল দিয়ে বলবে না তিনি বিজেপির বা তৃণমূলের বা সিপিএমের। দেবাংশু কিংবা অনির্বাণ ব্যানার্জি, এরা যে মুখপাত্র, তারা কি মানে নিজেকে মনে করেন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী টু পিএম টু সিএম টু ডিএম টু সব স্তরের মানুষ সংবিধানের প্রতি দায়বদ্ধ। সংবিধান লেখা আছে, সংবিধানের প্রতি দায়বদ্ধ, ভারতের রাষ্ট্র ব্যবস্থার প্রতি দায়বদ্ধ। আর এসআইআর, যে এসআইআরটা PRA 25 পাবলিক রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে স্পষ্টত
কনস্টিটিউশনাল ম্যান্ডেট, পার্টলি, সামারিলি, ফুললি, যে কোনো ধরনের এসআইআরে এখনো পর্যন্ত 52 থেকে 56, 57, 61, 65, 66, 83 থেকে 84, 87 থেকে 89, 92, 93, 95, 2002, 2003, 2004 ধারাবাহিক যে ভারতবর্ষে এসআইআরগুলো হয়েছে, কোথাও ইতিহাস বলে কোনোদিনও কোনো পলিটিক্যাল পার্টি পায়ে পা রেখে ঝগড়া করা, নির্বাচন কমিশনের আধিকারিকদের কাজ করতে দেব না, মারা, আঘাত করা, অবজারভারদের চড় থাপ্পড় মারা, কাজ না করতে দেওয়া, নির্বাচন কমিশনের অর্ডারকে না মানা, এইটা করার কারণই হচ্ছে মমতা ব্যানার্জি এসআইআর ইস্যুটার মধ্যে মানুষকে খেপানোর একটা মাধ্যম পেয়ে গেছে। এতে তার দুটো লাভ, এসআইআর ইকুইভ্যালেন্ট টু দেব, এই অ্যাপিসমেন্ট পলিটিক্সটা তার যেমন দলকে সমৃদ্ধ করছে, তোষণের রাজনীতিটাকে সমৃদ্ধ করছে। দ্বিতীয়, তার এন্টায়ার দুর্নীতি, যে ইতিমধ্যে তার দলের একজন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার 53 থেকে 56 কোটি টাকা চাকরি চুরির টাকার সহ 253 থেকে 54 কোটি টাকার টাকা সিজ হয়েছে দুর্নীতির, চাকরি চুরির। শুধু ইডি আধিকারিকদের তথ্য বলছে প্রায় 2 থেকে 2,500 কোটি টাকা তৃণমূলের ফান্ডে গেছে কয়লা কেলেঙ্কারি। এগুলো মানুষের আলোচনার বিষয় নয়, মানুষের বিষয়। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন, তার দল বলে দিয়েছে, এসআইআর এর মাধ্যমে মুসলিমদের নাম কেটে দেওয়া হবে, দলিতদের নাম কেটে দেওয়া হবে, আদিবাসীদের তাড়িয়ে দেওয়া হবে। এসআইআর তৃণমূলের লোকদের বেছে বেছে ডাকা হচ্ছে। এই যে ন্যারেটিভটা তৈরি করে দেওয়া, এই ন্যারেটিভটার পিছনেই লুকিয়ে আছে তৃণমূলের কিন্তু নন পলিটিক্যাল ইস্যুগুলোকে তুলে আনা, পলিটিক্যাল ইস্যু, তাদের ব্যর্থতা ইস্যুগুলোকে ব্যাকডোরে নেওয়া। প্রশ্ন আইন কি বলে? কমিশন ইআরওর মাঝখানে কেউ নেই। কমিশন পরিষ্কারভাবে ইলেকটোরাল রোল তৈরির ক্ষেত্রে কমিশনের নির্দেশটা কি? শ্যাল বি ডিমড to be on deputation to the election commission for the period during which they are so employed. নির্বাচন কমিশন স্পেশাল আইনে রাজ্যের যে কোনো রাজ্য সরকারের আধিকারিকদের তুলে নেয়। এখানে কেন্দ্রেরও কোনো হাত নেই, রাজ্যের কর্মচারীদের তুলে নিয়েছে তার এখতিয়ারে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অর্ডার মেনে তাকে কাজ করতে হয়, কিন্তু রাজ্যের ক্যাডার হিসাবে। এই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হয়, মনে রাখবেন আপনি আমার দলের, আপনার আমার সরকারের ক্যাডার, তাই তো? তাহলে এখানে কেন্দ্র কোথায় আসলো? নির্বাচন কমিশনের অ্যাক্ট অনুযায়ী মমতা ব্যানার্জি বিরোধী দলের নেত্রী থাকাকালীন এই নির্বাচন কমিশনের সংস্কারের জন্য সবচেয়ে বেশি 21শে জুলাই যে তিনি মহাকরণ ঘেরাও করতে গিয়ে 14 জন শহীদ হয়েছিল তার তৎকালীন যুব কংগ্রেসে তিনি নেত্রী ছিলেন, সেটাও তো ছিল এই ভোটার কার্ড সংস্করণের, তাই নাকি? তাহলে আজকে তিনি নির্বাচন কমিশনকে কেন বকলমে বিজেপি বা একটা দল হিসেবে দাগিয়ে দিচ্ছেন? তার কারণ তিনি এই মোটিভটা তৈরি করেন যে এই ছকে খেললে পরে আমার এক ঢেলে অনেকগুলো, তার দুর্নীতির থেকেও প্রশাসনের যে বিপুল অঙ্কের দুর্নীতির থেকে মানুষের মনটাকে সরিয়ে রাখা যাবে। আজকে তাই হয়েছে। আজকে 4 মাস ধরে তাই তো চলছে। সুপ্রিম কোর্টের অর্ডার মেনে এখনো পর্যন্ত রাজ্য পুলিশ প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করতে পারেনি, কেন? এই আলোচনাটা হয়। এত বড় অগ্নিসংযোগ হলো কলকাতার বুকে, যতুগৃহ কলকাতা, ফায়ার অডিট হয় না দিনের পর দিন। তাদের দমকল মন্ত্রী কি একজন আছেন, বেতাজ বাদশা, যার সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে প্রশাসনিক বৈঠকে, তুমি তো সল্টলেকের জমি পয়সার বিনিময়ে বেআইনি লোকদের বসিয়ে দিচ্ছ। আমার প্রশ্নটা হচ্ছে, অমর্ত্য সেন তো শিক্ষিত মানুষ, খুব শ্রদ্ধেয় মানুষ, আমি গর্বিত বাঙালি অমর্ত্য সেন নোবেল পেয়েছে বলে, এশিয়ার প্রথম অর্থনীতির নোবেল। তিনি এই ধরনের বালখিল্য সুলভ স্টেটমেন্টটা দেন কি করে? তিনি কি করে এই সরকার তার নাম ভাঙিয়ে যখন সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন তখন তিনি একে ডিফেন্ড করতে নামছেন না কেন? তিনি তো লজিক্যাল লোক, তিনি তো মমতা ব্যানার্জির মতন নয়, লজিকলেস লোক, পাওয়ার উইথাউট রেসপন্সিবিলিটি তিনি তো নন। মমতা ব্যানার্জি ক্ষমতা ভোগ করবে কিন্তু দায়িত্ব নেবেন না। অমর্ত্য সেন একজন সুশিক্ষিত মানুষ হিসেবে এই স্টেটমেন্টটা কেন দিচ্ছেন না যে আমি দেশের নাগরিক, সংবিধান অনুযায়ী আমাকে ডেকেছে, প্রপার কারণে কাগজটার মধ্যে লেখা আছে, আমি যাব,
ফেস করব, যেমন সাধারণ মানুষ ফেস করছে। সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা তাদের রুজি রোজগার সমস্ত ত্যাগ করে দেশের স্বার্থে সংবিধান রক্ষার্থে লাইনে দাঁড়িয়ে শুনানিতে অংশগ্রহণ করছে। তিনি বিদেশের ইউরোপের দেশগুলো, ব্রিটেন, তাদের রাষ্ট্রপতিও তো মেট্রো ট্রেনে যাতায়াত করে, জনগণ বসে থাকে, জায়গা পেলে পড়ে রেগুলার মুডে রাষ্ট্রপতি বসে, আমরা জানি না? তাহলে আমার রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকলে তৃণমূল যখন প্রাক্তন নোবেল লরিয়েটকে নাম ভাঙিয়ে একটার পর একটা স্টেটমেন্ট দিচ্ছে, তিনি উত্তর দিচ্ছেন না কেন? আমরা উন্নয়নে পিছিয়ে থাকার দৌড়ে সব থেকে এগিয়ে, অর্থাৎ পিছন দিকে 1 নম্বরে। আমরা শিল্পে পিছন থেকে 1 নম্বরে, সব কিছুতে, কিন্তু আমরা কয়েকটা বিষয়ে 2 নম্বরে, 1 নম্বরে, প্রথম থেকে 1 নম্বরে। একটা ভোট সন্ত্রাস, পলিটিক্যাল অসহিষ্ণুতা, খুন, নারী ধর্ষণ, নাবালিকা বিয়ে, নাবালিকা ধর্ষণ, সব কিছুতে। এখন তো শুনছি আমরা নাবালক বিয়েতেও 1 নম্বরে। 15 বছর বয়সে আমাদের এখানে বাবা হয়েছে, 3-4টে সন্তানের জনক হয়েছে, সেই পরিসংখ্যান আমরা 1 নম্বরে। আজকে মমতা ব্যানার্জি এ রাজ্যে এমন একটা কালচার তৈরি করেছে, এটা মমতা ব্যানার্জি করেছে বললে হয়তো কিছুটা সত্যের অপলাপ করা হবে, বামেদের সময় থেকেই পলিটিক্যাল অসহিষ্ণুতা। তুমি তৃণমূল করলে 7 খুন মাপ। আজকে এ রাজ্যে যে তকমাটা এতদিন বিহারের ছিল, এখন আমরা অর্জন করেছি। এখানে সামান্য একটি স্থানীয় স্কুলের ভোট হলেও বোম পড়ে, পেটও পড়ে। যাও বিহারে, অলমোস্ট একই রকম বিধানসভা, সবচেয়ে উপদ্রুত বিহার 1 দশক আগেও লালুর নেতৃত্বে। সেই বিহারে আজকাল কেউ চর থাপ্পড় একটা আঁচড়ও দেয় না কেউ কাউকে। আজকে এই যে আমরা এগিয়ে এইসব নৃশংস ভয়ানক কাজের জন্য, এতেই তো বাঙালি ফেলেছে। আমরা চর্যবৃত্তিতে 1 নম্বরে। এখন বাঙালিকে শুনতে হয়, সব বাঙালি তো চুরি করে না, কিন্তু বাঙালির সাথে জুড়ে দিয়েছে চোর তকমাটা। এখন তো শুনছি কেন্দ্রীয় এজেন্সির থেকে ফাইল ডাকাতিতেও বাঙালি 1 নম্বরে। বিরোধী দল তারা যদি তৃণমূলের চুরি বিদ্যা নিয়েই শুধু প্রতিবাদ করে যায়, আমি বলছি না এটা খুব খারাপ করে, এটা তো বিরোধী দলের কাজ। এটা সাথে সাথে তারা ক্ষমতায় আসলে পরে তারা এই সব দুর্নীতি, সন্ত্রাস, নির্বাচনী সন্ত্রাস, ভোট লুট, শিল্পকে শ্মশানে পরিণত করার যে তৃণমূলী কালচার, এর বিরুদ্ধে তারা কি মেজার্স নেবে, তারা কিভাবে পথ দেখাবে বাঙালিকে? 5 বছরের মধ্যে বাংলাকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন কি করে ফিরিয়ে দেবে? এই কথাগুলো যতদিন না বলতে পারবে, বাঙালি কিন্তু সেই আধারেই থাকবে। বাঙালি ভেবেই নেবে এরা আসলেও বামেরা যেখানে শেষ করে গেছিল, তৃণমূল সেখান থেকে শুরু করেছে, এরাও তাই হয়তো করবে। তাই যদি বিজেপি, আমি বিজেপি দলটা করি না, শুধু তাদের মুখপাত্র, তাদের নেতারা যারা শুনছেন এই ভিডিও বা শুনবেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা শুধু দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রসার, জন আন্দোলন গড়ে তোলার মধ্যে ক্ষান্ত হবেন না। বাঙালিকে পথ দেখান, বাংলাকে পথ দেখান যে আপনারা ক্ষমতায় আসলে কি কি করবেন এগুলো প্রতিরোধ করতে। তাহলেই হয়তো আগামীতে বাঙালি আপনাদের হাতে রাজ্যের ক্ষমতা আসীন করতেও পারে।